আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। সবাই আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। যারা আমার সাথে যুক্ত আছো সবাইকে সুন্দর মতো শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ একটু জানাবা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবার দয়। তোমরা কেমন আছো আমাকে জানাও। শুক্রিয়া রহমান রয়েছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। অহনা রয়েছে, জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, রাকিব সালাম দিয়েছে, মনি সালাম দিয়েছে, ভালো আছে আলহামদুলিল্লাহ মনি। সুমাইয়া রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা একটু ওয়েট করি। রোবায়া তারান্নুম রয়েছে, সালাম দিয়েছে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা একটু ওয়েট করি, সবাই আসুক আমাদের সাথে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিকটা আলোচনা করবো এই চ্যাপ্টারের। কারণ এখন আজকে যা পড়াবো সেটা যদি তুমি না বুঝো, পরবর্তী এই চ্যাপ্টারটা পুরোটা তোমার কাছে অনেক বেশি ধোঁয়াশা বা একটু কঠিন মনে হতে পারে। সো আজকে আমরা সেটাই করব। ওকে, ভালো আছি মনি বলেছে, আলহামদুলিল্লাহ। ফাহিমা সালাম দিয়েছে, ভালো আছি ভাইয়া। তারপর লুবাইনা লিখছো, লুবাইনা ইসলাম বলেছে, ওয়ালাইকুম সালাম, সালাম দিয়েছে। জাকির রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা একটু ওয়েট করছি, সবাই আসুক আমাদের সাথে জয়েন করুক। আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই চলে এসেছে, আমরা শুরু করবো। ভাইয়া আমি ইকোনমিক্স ফার্স্ট পেপারের বইটা নিতে চাই। আমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই একসাথে বইটা, কেমন? সো একটা নিলে তুমি দুইটা পেয়ে যাচ্ছ। আমাদের পেজে একটু মেসেজ করবা, তুমি যেভাবে ভর্তি হয়েছে এই কোর্সে, অথবা আমাদের পেজে মেসেজ করবা। তখন তোমাকে কি করবে, বইটা কেমনে পার্সেস করবে সেটা বলে দিবে। আমিও বলে দিচ্ছি, সমস্যা নেই। আমাদের নাম্বারটাও বলে দিচ্ছি। এই নাম্বারে তোমরা কল দিবা সরাসরি 01746561163 নাম্বারে কল দিয়ে তোমরা বলবা আমি ইজি ইকোনমিক্স বইটা নিতে চাই। তাহলে তোমরা যদি কি করো, কল দিয়ে বলো, তাহলে তোমাকে বলে দিবে কেমনে ভর্তি মানে নিবা আর কি। বইয়ের প্রাইস হচ্ছে 380 টাকা, ডেলিভারি 400 সব মিলে। স্যার ইকোনমিক্স বইটা দেখলে মনে হচ্ছে ইকোনমিক্স অনেক ইজি। হ্যাঁ অবশ্যই ইজি। ইজি ইকোনমিক্স বইটা দেখে মনে হয় ইজি ইকোনমিক্স, অবশ্যই ইকোনমিক্স ইজি। ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে। সবাই চলে এসেছে আই থিঙ্ক, আমরা শুরু করে দিচ্ছি। দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম উৎপাদনের উপকরণগুলো সম্পর্কে। আমরা বলেছি উৎপাদন উপকরণ হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আধুনিক অর্থনীতিবিদরা আরো একটা অ্যাড করেছে, সেটা হচ্ছে প্রযুক্তিকে। সো মোটামুটি 4টা পড়লে আমাদের হয়ে যায়। এখন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক সম্পর্কে আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে বলি অপেক্ষক কাকে বলে। তোমাদেরকে আমি দ্বিতীয় অধ্যায়ে পড়িয়েছি অপেক্ষক বা ফাংশন বলতে কি বোঝানো হয়। তো প্রোডাকশন ফাংশন বা উৎপাদন অপেক্ষক মানে কি সেটা পরে বুঝবো, আগে আমরা অপেক্ষক মানে কি সেটা একটু বুঝি। অপেক্ষক মানে আমরা বলেছিলাম স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। আবার বলছি, স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা কি বলি, অপেক্ষক বলে থাকি। যেমন আমি যদি বলি যে আমরা লিখেছিলাম আগে, মনে আছে কিনা দেখো, যে কিউডি এক্স কোয়ান্টিটি অফ ডিমান্ড এক্স দ্রব্যের ডিপেন্ড করে থাকে ফাংশন অফ পি এক্স, এক্স দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর, রুচির উপর, অভ্যাসের উপর, সময়ের উপর, ক্রেতার সংখ্যার উপর, গভর্নমেন্টের ভূমিকার উপর। মনে আছে?
সো এগুলো সবগুলোকে আমরা বলে থাকি, এগুলো সবগুলো হচ্ছে স্বাধীন, আর এটাকে আমরা বলি অধীন। তাহলে বলা হয় অপেক্ষক বলতে বোঝানো হয় স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার একটা গাণিতিক প্রকাশ, সেটাকে আমরা অপেক্ষক বলে থাকি। এই এফ দ্বারা ফাংশন বা অপেক্ষককে বোঝানো হয়ে থাকে। কেমন? সো আমরা বলবো যে স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। এখন দেখো উৎপাদন অপেক্ষক তাহলে কি? তোমাদের বুঝতে হবে উৎপাদনের ক্ষেত্রে কোন জিনিসটা স্বাধীন, কোন জিনিসটা অধীন। এখানে দুইটা জিনিস আসে উৎপাদনের ক্ষেত্রে। একটা হচ্ছে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ অর্থাৎ আমি কয়টা জিনিস উৎপাদন করতেছি সেটা পরিমাণ। আরেকটা বিষয় আছে যেটাকে আমরা বলি উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ। তাহলে কি বলছে? একটা হচ্ছে উৎপাদনের পরিমাণ, একটা হচ্ছে উৎপাদনের উপকরণ। ভালো করে লক্ষ্য করবা, উৎপাদনের পরিমাণটা উৎপাদন কিন্তু উপকরণের উপর ডিপেন্ড করে। কিভাবে স্যার? যেমন আমরা উৎপাদন উপকরণ কি কি বলেছি? ল্যান্ড, লেবার, ল্যান্ডকে আমরা LAN লিখবো আর লেবারকে আমরা শুধু L লিখবো, লেবার। আর হচ্ছে ক্যাপিটালকে আমরা K দিয়ে প্রকাশ করি, আর হচ্ছে অর্গানাইজেশনকে আমরা O দিয়ে প্রকাশ করি। তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের কি উৎপাদনের উপকরণ। এইগুলোর উপর কি ডিপেন্ড করে? উৎপাদনের পরিমাণটা ডিপেন্ড করে, যেটাকে আমরা বলতে পারি কিউ। কিউ মানে উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি, কতটুকু পরিমাণ উৎপাদন করতেছি সেটা। সো এই জিনিসটাকে বলা হয় একটা উৎপাদন অপেক্ষক, যেখানে আমরা বলতে পারি যে মানে কিউ কোয়ান্টিটির পরিমাণ ডিপেন্ড করে ফাংশন অফ LAN মানে ল্যান্ডের উপর, লেবারের উপর, ক্যাপিটালের উপর, অর্গানাইজেশনের উপর। এগুলো সম্পর্কে একটু বলি। যেমন LAN এবং L কেন নেওয়া হয়েছে? LAN মানে হচ্ছে ল্যান্ড থেকে এটা নেওয়া হয়েছে, আর L থেকে লেবার থেকে এটা নেওয়া হয়েছে। তো লেবারকে আমরা L দ্বারা প্রকাশ করি, সেম L দ্বারা আমরা ল্যান্ডকে প্রকাশ করতে পারবো না, যার কারণে এখানে তিনটা নেওয়া হয়েছে। এরপর আসো ইকোনমিক্সে ক্যাপিটালকে মানে মূলধনকে, এই যে ক্যাপিটাল দেখতে পাচ্ছ, এই মূলধনকে কে দ্বারা প্রকাশ করা হয়? কেন জানো? কারণ ইকোনমিক্সে যদিও ক্যাপিটাল সি দিয়ে শুরু হয়, বাট সি দ্বারা ইকোনমিক্সে কস্টকে বোঝানো হয়, কস্ট মানে ব্যয়কে বোঝানো হয়। সেম সি দ্বারা তো আবার ক্যাপিটালকে বোঝানো যায় না, যার কারণে আমরা এখানে কে দ্বারা প্রকাশ করতেছি। প্রশ্ন স্যার এতগুলো অ্যালফাবেট থাকলে কেন কে দিয়ে আমরা প্রকাশ করব? কারণ হচ্ছে এই ক্যাপিটালটা উচ্চারণ হয় কে এর মাধ্যমে। কিসের মাধ্যমে উচ্চারণ হয় বলতো? কে এর মাধ্যমে উচ্চারণ হয়। আচ্ছা, তো আমরা কে দ্বারা প্রকাশ করতেছি কারণ হচ্ছে ক্যাপিটালটা কে দিয়ে উচ্চারিত হয়, তাই। তারপর হচ্ছে ও মানে হচ্ছে অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি সংগঠন, ও দ্বারা প্রকাশ করি। তো এইটাকে বলা হয় একটা উৎপাদন অপেক্ষক। কেমন? উৎপাদন অপেক্ষক বা প্রোডাকশন ফাংশন। তো আধুনিক অর্থনীতিবিদ যারা আছে তারা যেটা করছে, এই ফাংশনটাকে একটু সিম্পলিফাই করছে, এটাকে একটু সহজ করেছে। কেন? কারণ এখানে চারটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এই চারটা নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক জটিল হয়ে যাবে। কারণ যখন আমরা কোন একটা চিত্র অঙ্কন করি তখন আমরা সাধারণত দুটো অক্ষ নিই, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। সো দুটো অক্ষ থাকার কারণে আমরা দুই অক্ষে দুইটা ধরতে পারবো সর্বোচ্চ উৎপাদন উপকরণ, চারটা আমরা ধরতে পারি না। সো সেই জন্য আমরা কি করেছি, উৎপাদন যারা কি রয়েছে, তোমাদের যারা অর্থনীতিবিদ রয়েছে, তারা এই প্রোডাকশন ফাংশনকে উৎপাদন অপেক্ষককে একটু সিম্পলিফাই করে যেটা করেছে যে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে রেখেছে। এই এল এন এবং কি ও, এই দুইটা তারা কি দিয়েছেন, মানে এই দুইটাকে তারা বাদ দিয়েছেন। কেন বাদ দিয়েছেন? কারণ হচ্ছে অর্থনীতিবিদরা এটার ব্যাখ্যা দিয়েছেন এরকম যে আমরা এটার মাধ্যমে একটা সহজ হয় আমাদের জন্য, যেহেতু দুটো অক্ষ থাকে, লম্বকার ভূমি অক্ষ, আমরা দুইটাতে দুটো নিতে পারবো। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এখানে এই ল্যান্ড এবং অর্গানাইজেশন, এই দুইটা জিনিস প্রত্যেকটা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে থাকে এবং এটার উপর তেমন বেশি উৎপাদনের পরিবর্তন হয় না। তো এই দুটাকে স্থির চিন্তা করে বা এই দুটার তেমনটা পরিবর্তন হয় না সেটা চিন্তা করে এই দুটাকে বাদ দেওয়া হয়েছে, বাকি দুটাকে রাখা হয়েছে। একটা হচ্ছে ল্যান্ড, একটা কি বলো ক্যাপিটাল, অর্থাৎ আমাদের লেবার এবং কি ক্যাপিটাল অর্থাৎ শ্রম এবং মূলধন, এই দুটাকে রেখে ল্যান্ড এবং হচ্ছে অর্গানাইজেশন এই দুটাকে বাদ দেওয়া হয়েছে, যাতে আমাদের মানে অপেক্ষকটা সহজ হয়। এবং পাশাপাশি এটা দ্বারা আমরা কি করতে পারি যে তোমার যেহেতু অন্য দুইটা হচ্ছে তেমন একটা কি হয় না, উৎপাদনের পরিমাণের উপর ডিপেন্ড করে না, সো এই দুটাকে বাদ দেওয়া হয়েছে। এখন আসি এরপরে যাচ্ছি। তো এটা তো আমরা বুঝলাম। সো উৎপাদন অপেক্ষক তাহলে বলতেছি আমরা উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে এমন একটা জিনিস, উৎপাদন অপেক্ষক এখানে একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা একটু পড়ে দেখো তাহলে বুঝবা। উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক
তার গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে। ওই যে বলছিলাম স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশ। এখানে তাহলে কোনটা স্বাধীন? উৎপাদনের উপকরণ হচ্ছে স্বাধীন। তাহলে উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের পরিমাণটা হচ্ছে অধীন। উৎপাদন উপকরণ এগুলো, উৎপাদন হচ্ছে এটা। তো উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের পরিমাণে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে। সো আমরা এটা লিখলেও হবে, সমস্যা নেই, বাট এটাও হইতে পারে উৎপাদন অপেক্ষক, পরীক্ষা এটাও আসতে পারে। সো এটুকু মনে রাখবো। সবাই একটু মুখস্থ করো দেখি উৎপাদন অপেক্ষক কাকে বলে, মুখস্থ করো। উৎপাদন অপেক্ষক কাকে বলে একটু মুখস্থ করবা। কে মানে হচ্ছে ক্যাপিটাল, মূলধনকে বোঝায়। কে মানে হচ্ছে ক্যাপিটাল, মূলধন। মুখস্থ হয়েছে? ডান লিখবা কমেন্ট বক্সে। মুখস্থ হলে ডান লিখো। সবার মুখস্থ হয়েছে? উৎপাদন অপেক্ষক কাকে বলে? একটু জানো সবাই, কমেন্ট বক্সে জানো আমাকে। ডান বলছে, ওকে। কে এর মানে হচ্ছে ক্যাপিটাল, বললাম তো কে মানে ক্যাপিটাল, মানে মূলধনকে বোঝানো হয়, যেখানে লেখা আছে ক্যাপিটাল বা মূলধন। তো এখন দেখো আমরা এই যে আমরা বলছি উৎপাদন অপেক্ষক, এই উৎপাদন অপেক্ষক আবার দুই ধরনের হয়। একটাকে আমরা বলি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর একটাকে আমরা বলি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তো একটাকে আমরা কি বলি? শর্ট রান প্রোডাকশন ফাংশন, আর একটা বলা হয় লং রান প্রোডাকশন ফাংশন। এই দুইটা জিনিস বোঝার আগে আমাদেরকে আরো দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে, একটা বলা হয় প্রতিষ্ঠানের স্থির উপকরণ, স্থির উপকরণ, আর একটাকে আমরা বলি পরিবর্তনশীল উপকরণ, পরিবর্তনশীল উপকরণ। দেখো এই দুইটা জিনিস সম্পর্কে আমাদেরকে আগে ধারণা থাকতে হবে, স্থির উপকরণ কি, পরিবর্তনশীল উপকরণ কি, তারপর আমরা এই দুটো সম্পর্কে আলোচনা করব। স্থির উপকরণ মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ লাগে কোন একটা পণ্য বানানোর জন্য বা করার জন্য, উৎপাদনের জন্য। একটাকে বলা হয় স্থির, একটাকে বলা হয় পরিবর্তনশীল। স্থির মানে হচ্ছে যেটা সবসময় স্থির থাকবে, উৎপাদন হোক বা না হোক, যে উপকরণটা আমাকে সবসময় স্থির রাখতে হবে সেটাকে আমরা বলি স্থির উপকরণ। মনে করো একটা কোম্পানি, যে কোম্পানি হচ্ছে এই কলমটা বানায়, এখন এই কলমটা বানানোর জন্য তাদের একটা মেশিন প্রয়োজন। সেটা হচ্ছে ওই মেশিনের পরিমাণটাকে আমরা বলবো, মানে একটা মেশিন প্রয়োজন, ওই মেশিনটাকে আমরা বলবো একটা স্থির উপকরণ। কেন? কারণ এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকবে। দ্যাট মিনস বোঝাচ্ছি যে উৎপাদনের পরিমাণ আমার একটা হইলে আমার একটা মেশিন দরকার, উৎপাদনের পরিমাণ 5টা হলে একটা মেশিন দরকার, উৎপাদনের পরিমাণ যদি 20টা হয় তাও কয়টা মেশিন দরকার? একটা মেশিন দরকার। উৎপাদন 1000 হলে একটা মেশিন, 10,000 হলে একটা মেশিন। তবে একটা লিমিট আছে কতটুকু পর্যন্ত যাবে। মনে করো 10,000 পর্যন্ত ওই মেশিনের ক্যাপাসিটি আছে, আমরা 10,000 পর্যন্ত যতই উৎপাদন করি না কেন, উৎপাদন না করলেও কিন্তু আমাদের একটা মেশিন দরকার। উৎপাদন যদি কোনো মাসে বন্ধ থাকে তাও আমাকে ওই মেশিনটা রাখতে হবে। সো এই মেশিনটাকে আমরা বলি স্থির উপকরণ, অর্থাৎ এই উপকরণটার উপরে উৎপাদনের পরিমাণের পরিবর্তন হচ্ছে না, বা বলতে পারো উৎপাদনের পরিবর্তনের ফলে এই মেশিনের পরিবর্তন হচ্ছে না। উৎপাদন একটা হলে একটা মেশিন লাগবে, উৎপাদন 20টা হলে কি লাগবে? একটা মেশিন লাগবে। তাহলে এই উৎপাদন উপকরণের উপর কেমন উৎপাদনের তেমন কোনো কি নাই, পার্থক্য হচ্ছে না।
এটাকে আমরা বলি স্থির উপকরণ। তোমার উৎপাদন যতই হোক এই উপকরণটা স্থির থাকবে একটা লিমিট পর্যন্ত। আর পরিবর্তনশীল উপকরণ মানে হচ্ছে যে উপকরণটা পরিবর্তন হয়, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে হলে এটা বাড়াতে হয়, উৎপাদনের পরিমাণ কমাতে হলে এটা কমাতে হয়, এটাকে আমরা বলি পরিবর্তনশীল উপকরণ। যেমন ধরো এই কমটা আমরা বানিয়েছি প্লাস্টিকের মাধ্যমে। এখন আমি যদি একটা উৎপাদন করি তাহলে আমার একটা সমান প্লাস্টিক লাগবে, আমি যদি 20টা উৎপাদন করি তাহলে আমার 20টা সমান প্লাস্টিক লাগবে, আমি যদি 1000টা উৎপাদন করি আমার 1000টার পরিমাণ প্লাস্টিক লাগবে, আমি যদি একটা উৎপাদন না করি তাহলে 0 আমার কি লাগবে, উপকরণ লাগবে, 0 আমার প্লাস্টিক লাগবে। এটাকে আমরা বলি পরিবর্তনশীল উপকরণ। তুমি ক্লিয়ার হয়েছে কিনা দেখো তোমরা। মেশিনটা আমার স্থির উপকরণ, কারণ আমি উৎপাদন করি বা না করি আমাকে মেশিনটা রাখতেই হবে। উৎপাদন 10টা করলে একটা মেশিন, 20টা করলে একটা মেশিন, উৎপাদন না করলে তখন একটা মেশিন আমার লাগতেছে। কিন্তু আমার প্লাস্টিকের যে উপকরণটা সেই উপকরণটা কিন্তু আমার পরিবর্তনশীল। আমি একটা উৎপাদন করলে একটা সমান প্লাস্টিক লাগবে, 20টা উপকরণ করলে 20টা সমান প্লাস্টিক লাগবে। এটাকে আমরা বলি পরিবর্তনশীল উপকরণ। ক্লিয়ার সবাই? এই দুটো কথা ক্লিয়ার হয়ে আছে? কমেন্ট করতে পারতেছি না, কমেন্টের করতে না পারলে এখানে একটা পাশে একটা বাটন আছে, তুমি মনে হয় কমেন্ট বক্সটা অফ করে রাখছো, নিচের দিকে বাম দিকে, যেমন নিচে বাম দিকে একটা অ্যারো বাটন আছে কিনা দেখো, ওটাতে ক্লিক করলে দেখতে পাবা। তাহলে আমরা স্থির উপকরণ বুঝলাম, পরিবর্তনশীল উপকরণ বুঝলাম। এখন আসো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি। যে উৎপাদন অপেক্ষকের মধ্যে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ দুইটা উপকরণকে বিবেচনা করা হবে সেটাকে আমরা বলি যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ উভয় উপকরণকে বিবেচনা করা হয় তাকে আমরা বলি স্বল্পকালীন বা শর্ট টার্ম প্রোডাকশন ফাংশন। কেমন? অর্থাৎ কি বলছি, যে উৎপাদন অপেক্ষকে স্বল্পকাল এবং দীর্ঘকালে দুই ধরনের উৎপাদন উপকরণকে বিবেচনা করা হবে সেটাকে আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। সো যেমন আমরা বলবো যে মনে করো যে আমরা ওই যে ফ্যাক্টরির কথা বললাম, সেই ফ্যাক্টরি মনে করো যে 1 বছর সময় পর্যন্ত বা মনে করো যে 1000 ইউনিট 10,000 ইউনিট উৎপাদন করতে পারে ওই মেশিন দ্বারা। তাহলে এটা করতে মনে করো তার 6 মাস পর্যন্ত তারা 10,000 ইউনিট উৎপাদন করছে। এখন তারা চাচ্ছে না, তারা এখন 20,000 ইউনিট উৎপাদন করবে। তাহলে কি হবে, 10,000 ইউনিট যদি 6 মাস পর্যন্ত উৎপাদন করতে পারে, এরপরে যদি তাদের বেশি উৎপাদন করতে হয় তাহলে তার চেয়ে একটু বেশি সময় লাগতেছে, যেহেতু হুট করে তার ডিমান্ড বাড়বে না, সে তো বেশি উৎপাদন করলে হবে না। তো 6 মাস পর্যন্ত মনে করো যে ওই সময়টার মধ্যে তাদের দুই ধরনের উপকরণ প্রয়োজন হয়েছে, একটা পরিবর্তনশীল প্লাস্টিকের জন্য, একটা হচ্ছে ওই মেশিনটার জন্য স্থির। এখন আমি যদি বলি 6 মাসের পরে তারা আরো একটা নতুন মেশিন কিনে আনলো, তাহলে এখন কি হলো, যেটা স্থির ছিল স্বল্পকালে 6 মাস পর্যন্ত যেটা স্থির ছিল মেশিনটা, 6 মাস পরে সেখানে দুইটা মেশিন হয়েছে, তার মানে ওই মেশিনের পরিমাণটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে, তাই কিনা? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে স্বল্পকালীন উৎপাদন মানে আছে যেখানে স্থির এবং পরিবর্তনশীল দুইটা উপকরণে বিবেচনা করা হবে। যেমন 6 মাস পর্যন্ত স্থির উপকরণ পরিবর্তনশীল উপকরণ দুইটাকে বিবেচনা করা হয়েছে, কিন্তু 6 মাসের পরে গিয়ে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে যেখানে শুধুমাত্র পরিবর্তনশীল উৎপাদন উপকরণকে বিবেচনা করা হবে, কোনো স্থির উপকরণ থাকবে না। কেন? কারণ হচ্ছে যেটা স্বল্পকালে স্থির ছিল 6 মাস পর্যন্ত, যেটা মেশিনটা স্থির ছিল 6 মাসের পরে গিয়ে সেটা কি হচ্ছে, সেটাও পরিবর্তন হচ্ছে। কথা বলছি? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক মানে হচ্ছে যে উৎপাদন অপেক্ষকে স্থির ও পরিবর্তনশীল উভয় উৎপাদন উপকরণকে বিবেচনা করা হয় তাকে আমরা বলি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। যেমন এখানে লিখেছে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে বার। এখানে বার দ্বারা বোঝানো হচ্ছে যেটার উপর বার থাকবে, উপকরণ যেটার উপর বার থাকবে সেটা দ্বারা বোঝানো হবে সেটা স্থির আছে, আর যেটার উপর বার নাই সেটা দ্বারা বোঝানো হবে সেটা পরিবর্তনশীল। তার মানে এটা যদি আমাদের পরীক্ষা দিয়ে দেয়, যদি বলে এটা কোন ধরনের উৎপাদন অপেক্ষক, তাহলে বলবো এটা একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, কারণ এখানে উৎপাদনের কিছু উপকরণ আছে স্থির, উৎপাদনের কিছু উপকরণ আছে পরিবর্তনশীল। ক্লিয়ার? আবার দেখো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি, যে উৎপাদন অপেক্ষকের সবগুলো উপকরণ পরিবর্তনশীল হবে, কোনো স্থির থাকবে না। যেমন এখানে এল এবং কে কোনটার উপর বার নাই, তার মানে সবগুলোই পরিবর্তনশীল। আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কি কালীন, এটা হচ্ছে একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। ক্লিয়ার? সো স্বল্পকাল কোনটা বুঝবো, যেখানে কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল লাগবে। মাথায় রাখবা যে একটা যদি স্থির থাকে বাকিগুলো সব পরিবর্তন হয়, তার মানে এটা কি স্বল্পকালীন হবে। আর যদি সবগুলি যখনই সবগুলি পরিবর্তনশীল হবে তখনই সেটা কি হবে, দীর্ঘকালীন হবে। পারবো আমরা? আমরা এই দুটো একটু মুখস্থ করি। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে, এই দুইটার সংজ্ঞা একটু মুখস্থ করতে হবে। চলো
এই দুটোর সংজ্ঞা একটু মুখস্থ করি সবাই। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি, আর এখানে পার্থক্য দিছে। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের পার্থক্য এটা এখানে বলছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের পরিবর্তনশীল অনুপাত বিধি, এটা পরিবর্তনশীল অনুপাত বিধি হয় কারণ এখানে হচ্ছে শুধুমাত্র পরিবর্তনশীল যে দ্রব্যটা সেই দ্রব্য নিয়ে কাজ করে, ওর আরেকটি স্থির থাকে। আর দীর্ঘকালের ক্ষেত্রে অপেক্ষক হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মাত্রাগত উৎপাদন বিধি দ্বারা বা বিধি দ্বারা সাথে সম্পর্কিত। এটা বুঝবা, আমরা পরে দিয়ে পড়লে এটা বুঝবা স্বল্পকালীন কি দীর্ঘকালীন কি বোঝাচ্ছে বা মাত্রাগত কি বা পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি কি সেগুলো বুঝতে পারবা পরে দিয়ে আর কি। কেমন? আপাতত এই দুটো মুখস্থ, সংজ্ঞাগুলো মুখস্থ করলে হবে। এই সংজ্ঞা দুটার মানে এক্সাম্পল দুটো মনে রাখো তাহলে হবে। এই দুটো মুখস্থ করে ডান লিখবা। হয়েছে সবার? সবার মুখস্থ হয়েছে? আচ্ছা, তারপর যাচ্ছি আমরা তাহলে। আমরা উৎপাদন অপেক্ষক বুঝতে পারলাম। এখন চলো আমরা কয়েকটা জিনিস দেখবো, সেটাকে আমরা উৎপাদন বিধির জন্য আমাদের প্রয়োজন। এই যে উৎপাদন বিধিগুলো আমরা আলোচনা করবো না, সেগুলোর জন্য আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, যেগুলোকে আমরা বলে থাকি যে তোমার মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন সম্পর্কে আমরা জানবো। এগুলো তোমরা আলোচনা করছি, মানে এগুলো আমরা উপযোগ যে পড়ছি মনে আছে না দ্বিতীয় অধ্যায়ে, একদম সেম। মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ পড়ছি না, ঠিক সেম ভাবে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, ঠিক সেম ভাবে মোট বাই গড় বাই প্রান্তিক বাই, মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, সবগুলো সেম জিনিস। শুধুমাত্র কি আমরা আগে উপযোগ বলছি, এখন সেখানে উৎপাদন বলবো, এখন সেখানে কি বলবো আয় বলবো, সেখানে কি বলবো ব্যয় বলবো। সো একই সেম জিনিস, কনসেপ্ট সেম। আমরা চলো প্রথমটা দেখি। প্রথমে আছে যে মোট উৎপাদন কাকে বলে। মোট উৎপাদন মানে কি, একদম সিম্পল বিষয়। মোট উৎপাদন মানে হচ্ছে আমরা এই কর্মটা বানাচ্ছি, মনে করো আমি যতগুলো শ্রমিক ব্যবহার করলাম, যতগুলো মূলধন ব্যবহার করলাম, সবকিছু ব্যবহার করে এই কর্মটা টোটাল যে পরিমাণটা আমার উৎপাদন হচ্ছে সেটাকে আমরা বলতে পারি তোমার মোট উৎপাদন। তাহলে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন মানে হচ্ছে উপকরণের বিভিন্ন পরিমাণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে মোট উৎপাদন বলা। একদম সিম্পল, একটু মুখস্থ করো। অপেক্ষক বলতে কি বোঝায়? এখন পরে বলতেছে অপেক্ষক বলতে কি বোঝায়, আমরা পড়াইছি না। অপেক্ষক মানে আমরা কি বলছি, স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রশ্ন অপেক্ষক বলে। তুমি ক্লাসে মনে হয় এখন ঢুকছো, প্রথম থেকে পড়াচ্ছি তো আমি, এটা পড়াইছি তা দেখুন, তুমি আবার একটু দেখে নিবা, ক্লাস যতটুকু মিস করছো সেই অংশটা আবার একটু দেখে নিবা। আচ্ছা, তাহলে আমরা মুখস্থ হয়েছে মোট উৎপাদন মানে হচ্ছে উৎপাদনের বিভিন্ন উপকরণ ব্যবহার করে, বিভিন্ন উপকরণের বিভিন্ন পরিমাণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে আমরা মোট উৎপাদন বলছি। তারপর 2 নম্বর হচ্ছে গড় উৎপাদন। সো গড় উৎপাদন মানে হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন। অ্যাভারেজ প্রোডাকশন মানে হচ্ছে মোট উৎপাদনকে উৎপাদনের পরিমাণ দ্বারা, ঠিক আছে, বা উপকরণের পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি, এটা উৎপাদনের পরিমাণ না বলে উপকরণের পরিমাণ বলি আর ভালো হবে। উপকরণের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে আমরা গড় উৎপাদন বলতে পারি। যেমন আমি যদি বলি, আমরা মনে করো কোন একটা, আমি মনে করো যে আমি 10 জন লেবার ইউজ করলাম, আমার টোটাল প্রোডাকশন হয়ে আছে আমার 100 না, মনে করো 200 আমার টোটাল প্রোডাকশন হয়ে আছে। আমি যদি বলি এই লেবারের, একজন লেবারের এভারেজ প্রোডাকশন কত, তুমি বলছো স্যার 10 জন লেবার ব্যবহার করছি, টোটাল প্রোডাকশন হয়ে আছে আমাদের, টিপি টোটাল প্রোডাকশন হয়ে আছে আমাদের হচ্ছে 200। তাহলে আমি বলতে পারি অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার কত হইতে পারে,
মানে একজন লেবারের এভারেজ প্রোডাকশন কত হতে পারে, যেটাকে আমরা বলি এপিএল, মানে এভারেজ প্রোডাকশন অফ লেবার। তাহলে কি বলতে হবে, টোটাল যেটা প্রোডাকশন হয়েছে সেই টোটাল প্রোডাকশনকে আমাদের ভাগ করতে হবে লেবারের পরিমাণ দ্বারা। অর্থাৎ আমাদের টোটাল প্রোডাকশন হচ্ছে 200 আর লেবারের পরিমাণ হচ্ছে 10, ভাগ করে দিব, আনসার হচ্ছে 20। সরি, আনসার হচ্ছে 20। সো এটা হচ্ছে আমাদের লেবারের এভারেজ প্রোডাকশন অফ লেবার। সেম ভাবে আমি চাইলে এভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল বের করতে পারি। মনে করো আমি এখানে লেবার ইউজ না করে আমি এখানে ক্যাপিটাল ইউজ করছি, মনে করো ক্যাপিটাল ইউজ করছি, আমি এখানে হচ্ছে 20টা ক্যাপিটাল ইউজ করছি এবং উৎপাদন হয়েছে আমাদের 200। আমি যদি বলি এভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল বের করো, তো এভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল, তাহলে কি বলবো স্যার, টোটাল প্রোডাকশনকে ক্যাপিটাল দ্বারা ভাগ করতে হবে, ক্যাপিটাল দ্বারা। এপি কে বের করতে হলে, এভারেজ প্রোডাকশন ক্যাপিটাল বের করতে হলে মানে গড় উৎপাদন, মানে গড় উৎপাদন কার, ক্যাপিটালের গড় উৎপাদন বের করতে হলে, মানে মূলধনের গড় উৎপাদন বের করতে হলে আমাদেরকে টোটাল প্রোডাকশনকে মূলধন দ্বারা ভাগ করতে হবে। সো 200 কে আমরা ভাগ করবো এখন কত দ্বারা, 20 দ্বারা, যেহেতু আমাদের ক্যাপিটাল 20, তাহলে আমাদের আনসার হচ্ছে 10। এই যে এভাবে করতেছে, বুঝতে পারছো? সো আমরা তাহলে বুঝতে পারলাম যে গড় উৎপাদন মানে হচ্ছে মোট উৎপাদনকে উপকরণের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে আমরা গড় উৎপাদন বলি। এখানে আমাদের দুটো বের করতে হয়, একটা হচ্ছে এভারেজ প্রোডাকশন অফ লেবার, এভারেজ প্রোডাকশন অফ আমাদের ক্যাপিটালকে বের করতে হবে। এই দুটো জিনিস জানলে হয়ে যাবে। এরপর আমরা মার্জিনাল প্রোডাকশন বের করবো, প্রান্তিক উৎপাদন বের করব, যেটাকে আমরা বলি মার্জিনাল প্রোডাকশন বা এমপি। আবার এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, চিন্তা করিও না, এমপি মানে হচ্ছে মেম্বার অফ কি, সরি, মার্জিনাল প্রোডাকশন বলা হয়। তো বলা হচ্ছে উৎপাদনের উপকরণের এক একক, ঠিক আছে, উৎপাদন উপকরণের এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। বিষয়টা একদম সিম্পল। আমি যদি তোমাকে এখন বলি একজন আমি লেবার ব্যবহার করছি, মোট উৎপাদন টোটাল প্রোডাকশন হয়েছে আমার 10, 2 জন আমি ব্যবহার করেছি, লেবার ব্যবহার করেছি আমি 2 জন, এই মোট উৎপাদন বেড়ে হয়েছে 18। আমি যদি বলি এই 2 নম্বর যেটা হয়েছে, মানে 1 থেকে 2টা লেবার ব্যবহার করার ফলে মোট প্রোডাকশনের পরিবর্তন কত হয়েছে, 8। তাহলে এটা প্রান্তিক উৎপাদন কত হবে জানো, 8। 18 থেকে 10 বিয়োগ করলে তাহলে আনসার হচ্ছে 8। আর একটার ক্ষেত্রে যেটাই মোট সেটাকে লিখবা প্রান্তিক লিখবা, মার্জিনাল প্রোডাকশন লিখবা। এই যে এগুলো সবগুলো মার্জিনাল প্রোডাকশন কি বের হচ্ছে, লেবার বের হচ্ছে। তাহলে মার্জিনাল প্রোডাকশন লেবার বের করার সূত্র হচ্ছে ওই আগের মতোই, সূত্রগুলো একটু মনে রাখবা। যদি সূত্র দেখতে একটু কঠিন মনে হয়, বাট এখানে কঠিনের কোনো বিষয় নাই। যে তুমি যদি মার্জিনাল প্রোডাকশন অফ লেবার বের করতে চাও, টোটাল প্রোডাকশনের পরিবর্তনকে টোটাল লেবারের পরিবর্তন দ্বারা ভাগ করবা। আর টোটাল প্রোডাকশনের তুমি যদি মার্জিনাল প্রোডাকশন ক্যাপিটাল বের করতে চাও, টোটাল প্রোডাকশনের পরিবর্তনকে তোমাকে ক্যাপিটালের পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে। এই সূত্রটাও তুমি করতে পারবা। যেমন আমি যদি এক্সাম্পল যেটা দিছি সেটা আমি সূত্র দিয়ে করে তোমাদেরকে দেখাই, তো সেম জিনিস হবে। কেমন করতেছি, আমি একজন লেবার ব্যবহার করলাম, আমাদের টোটাল প্রোডাকশন হয়েছে কত, 10। 2 জন ব্যবহার করেছি, টোটাল প্রোডাকশন হয়েছে 8। আমি একে 2 নাম্বারটাকে করে ফেলি, এটা কত বের করি, মার্জিনাল প্রোডাকশন। তাহলে মার্জিনাল প্রোডাকশন অফ লেবার বের করবো, এমপিএল বের করবো, মার্জিনাল প্রোডাকশন অফ লেবার বের করবো। তাহলে কি হবে, টোটাল প্রোডাকশনের পরিবর্তন ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশনের পরিবর্তন ডিভাইড বাই টোটাল লেবারের পরিবর্তন। সো লেবারের পরিবর্তন হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করো, সো 2 - 1। আর হচ্ছে টোটাল প্রোডাকশনের পরিবর্তন হচ্ছে 18 থেকে 10 বিয়োগ করে দাও, এটা পরিবর্তন, এটা প্রাথমিক মান। সো 18 - 10, 18 - 10। তো আমাদের আনসার হচ্ছে নিচে হবে 1, আর উপর 18 থেকে 10 বিয়োগ করলে আনসার হবে 8। তাহলে আনসার হচ্ছে 8 কে 1 দিয়ে ভাগ করলে আনসার হচ্ছে 8 হবে। কোন সংখ্যা 1 দিয়ে ভাগ করলে আনসার কি হয়, 8 হয়। এখানে আমাদের আনসার হবে 8। আর প্রথমটা ক্ষেত্রে কেমন মনে রাখতে হয়, ওই যে এটার আগে অবশ্যই 0 উৎপাদন ছিল, আর এটার উপকরণ 0 ছিল, আর যার ফলে উৎপাদন কত ছিল, 0 ছিল। সো এটার পরিবর্তন কত বের হবে, 1 থেকে 0 বিয়োগ করে তাহলে আনসার হচ্ছে নিচে 1 হবে অলওয়েজ। আর 10 থেকে যদি 0 বিয়োগ করে তাহলে উপর হবে 10। তাহলে 10 থেকে 0 বিয়োগ করলে আনসার হচ্ছে 10। আনসার হচ্ছে 10 কে 1 দিয়ে ভাগ করলে আনসার হচ্ছে 10ই হবে। অর্থাৎ একটা ক্ষেত্রে যেটা মোট সেটা প্রান্তিক হবে। মনে করো 3টা আমি লেবার ব্যবহার করলাম, 3 জন, উৎপাদন হয়েছে মনে করো যে 24। তাহলে 3 নম্বরের জন্য প্রান্তিক কত হবে, তোমরা বলো দেখি, 3 নাম্বারটার জন্য প্রান্তিক কত হবে? 3 জন ব্যবহার করে 24 হয়ে আছে, 3 নাম্বারের জন্য প্রান্তিক উৎপাদন কত হবে?
3 নাম্বার জন্য প্রান্তিক উৎপাদন কত হবে? এতক্ষণ লাগে বলতে, একটু তাড়াতাড়ি বলো। आंसर হচ্ছে 6 হবে, কারণ 18 হয়েছিল 24 থেকে 18 বিয়োগ করলে आंसर হচ্ছে 6। সো আমাদের প্রান্তিক উৎপাদন 6 হবে। এই যে প্রান্তিক উৎপাদন শেষ। তাহলে আমরা কি বুঝলাম? মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, তাই না? সো এখন দেখো এগুলো আমরা কেন করতেছি জানো? কারণ আমরা একটু পরে এগুলো নিয়ে কাজ করব। সেই কাজগুলো হচ্ছে, অর্থাৎ আমরা এখন উৎপাদন বিধি নিয়ে কথা বলবো। সো উৎপাদন বিধিটা অ্যাকচুয়ালি কি সেটা একটু বলি। উৎপাদন বিধি মানে বোঝানো হয় যে আমরা উৎপাদনের উপকরণ যেভাবে ব্যবহার করছি, অর্থাৎ উৎপাদন ব্যয়টা যে হারে পরিবর্তন হচ্ছে, উৎপাদন উপকরণ ব্যবহার করা মানে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়া। সো উৎপাদনের উপকরণটা যেভাবে বৃদ্ধি করতেছি বা ব্যয়টা যেভাবে হচ্ছে, সেই অনুযায়ী আমার উৎপাদনের পরিমাণটা কি হারে হচ্ছে, সেই জিনিসটা আমরা সাধারণত উৎপাদন বিধির মধ্যে আমরা দেখব। মানে আমি যে হারে উৎপাদন উপকরণ বৃদ্ধি করতেছি তার চেয়ে কি বেশি হারে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, নাকি তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে, নাকি তার চেয়ে সমান হারে বৃদ্ধি পাচ্ছে, অলওয়েজ যেগুলোকে আমরা উৎপাদন বিধির মাধ্যমে প্রকাশ করব। সো মাথায় রাখতে হবে উৎপাদন বিধি কিন্তু দুই ধরনের, প্রধানত দুই ধরনের। একটাকে আমরা বলি স্বল্পকালীন উৎপাদন বিধি, যেগুলোকে আমরা প্রান্তিক উৎপাদন বিধি বলে থাকি। আর কতগুলো রয়েছে দীর্ঘকালীন উৎপাদন বিধি, যেগুলোকে আমরা মাত্রাগত উৎপাদন বিধি বলে থাকি। তাহলে বলছি উৎপাদন বিধি কয় ধরনের? দুই ধরনের। স্বল্পকালীন উৎপাদন বিধি বা যেগুলোকে আমরা প্রান্তিক উৎপাদন বিধি বলি, আর হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা যেগুলোকে আমরা মাত্রাগত উৎপাদন বিধিও আমরা বলে থাকি। কেমন? আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো। যেমন প্রান্তিক উৎপাদন বিধিগুলোর নাম কি আছে? এখানে 3টা বিধি আছে প্রান্তিক উৎপাদন বা সর্বাঙ্গীন উৎপাদন বিধির মধ্যে। দীর্ঘকালে 3টা আছে। এখানে 3টা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। অন্যদিকে দীর্ঘকালীন উৎপাদন বিধি হচ্ছে 3টা: ক্রমহ্রাসমান প্রান্তিক মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে আমরা একটু মুখস্থ করি সবাই, বিধিগুলো একটু মুখস্থ করি সবাই। স্বল্পকালীন প্রান্তিক উৎপাদন বিধি, স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধিগুলো কি কি? দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন বিধিগুলো কি কি? সেগুলো একটু মুখস্থ করি। একটু মুখস্থ করো সবাই, বিধিগুলোর নাম মুখস্থ করো। স্বল্পকালীন উৎপাদন বিধিগুলো কি কি, দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো কি কি, সেগুলো একটু মুখস্থ করো। ওকে, যদি মুখস্থ হয় তাহলে দেখো এরপরে হচ্ছে আমাদের আমরা বিধিগুলো সম্পর্কে আলোচনা করব। নেক্সট ক্লাসে আজকে করতেছি না, নেক্সট ক্লাসে আমরা এই যে বিধিগুলো বললাম এই দুইটা বিধি সম্পর্কে আমরা আলোচনা করব ভালো মতো। সো এগুলো এখান থেকে আমাদের পরীক্ষা আসবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পরীক্ষা বেশি আসে। সো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকে এতটুকু পর্যন্ত রাখতেছি, নেক্সট ক্লাসে আমরা উৎপাদন বিধিগুলো নিয়ে আলোচনা শুরু করবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।